যদি বলা হয় একটা মেয়ের জীবনের সবচেয়ে কষ্টের মুহূর্তটা কখন, তাহলে বলবো বাবা মাকে ছেড়ে যখন সে চলে আসে সেই মুহূর্তটার চেয়ে কষ্ট একটা মেয়ের কাছে কিচ্ছু নেই। তার লাইফে যত যে মানুষই আসুক না কেন, স্বামী শ্বশুর শাশুড়ি, বিশ্বাস করো ভাই, পুরো মন থেকে বলছি, মা বাবার মতো একটা মেয়েকে কোনোদিনও কেউ বোঝে না। মা বাবাকে ছেড়ে আসাটা যে কত কষ্ট সেইটা কিন্তু স্বামী, সংসার, পরিবারের লোকজন কেউ বোঝে না। সেটুকু যদি বুঝতো তাহলে হয়তো পৃথিবীতে মেয়েদের কোনো কষ্টই থাকতো না। তো ভালোই তো 1.5 বছর ছিলাম বাপের বাড়িতে, সেই আবার আগের মতনই হয়ে গেছিলাম। কখনো মনে হয়নি যে বিয়ে হয়ে গেছে, বাট আমার মা বাবারও কখনো মনে হয়নি যে তাদের মেয়ের বিয়ে হয়ে গেছে, এটা কিন্তু তারা সবসময় বলতো। তবে আজ যেহেতু এতদিন পর মায়া বাড়িয়ে চলে আসছি না, মানে এই দুঃখটা আর বলতে পারছি না আর কি, এতটা কষ্ট। তো চলো সেই দিন আমি চলে আসলাম ফাইনালি 1.5 বছর পর আবার এখানে। তো সেদিনের জার্নিটা তোমাদের সাথে শেয়ার করছি, সকাল থেকে ব্লগটা, এবং তোমাদেরকে আমি ব্লগের মধ্যে শেয়ার করব যারা অনেকে ফ্লাইটে প্রথমবার উঠছো, তারা ফ্লাইটের মানে টয়লেট কেমন করে ইউজ করবে সেইটুকু, কোথায় কি আছে সেইটুকু তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করব। তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবে পুরো ব্লগটা দেখার পর। তো দেখো সকালবেলায় কিন্তু আজকে আমাদের বাড়িতে 2টো মরা গাছ ছিল। সবাই বলে যে বাড়ির সামনে মরা গাছ রাখা ভালো না, বাবা সেগুলো আর টাইম পাইনি, শেষমেশ শুনি আজকেই টাইম পেয়েছে। তো একটা বড় বিপদ থেকে বেঁচেছে, তোমরা দেখতে পেয়েছো গাছ ধরে টানছিল, গাছ পড়ার আগে ভাগ্যিস সোনার গায়ে পড়েনি। তারপর যেহেতু বললাম আগের দিন মা মাছগুলো কেটে রেখেছিল, সেগুলো দেখো আজকে ফ্রিজ থেকে বের করে সকালে ভেজে দিয়েছিল, ঠান্ডা হয়েছে, তারপর কন্টেনারে করে ভরে আমি কিন্তু নিয়ে যাচ্ছি। ফাইনালি সবাই কান্নাকাটি করছিল। তো দেখো আমাকে এই জিনিসটা আমার খুব ভালো লাগে, আমার পুরো পাড়া প্রতিবেশী যে যাই বলুক না কেন, বাট যখন চলে যাই সবাই আসে কিন্তু দেখা করতে, মানে এক কথা বলতে গেলে শেষ দেখা। তো দেখো পাড়ার প্রত্যেকটা মানুষজন কিন্তু এসেছিল, মহিলারা। তো এই যে আমাকে কিন্তু সবাই মিলে রাস্তায় এগিয়ে দিয়ে আসছে। তো এখানে তো সবাই কিন্তু খুব কান্নাকাটি করছিল। যাই হোক, এখন কান্নাকাটি করার পরেও কিন্তু যেতে হবে, মেয়েদের লাইফ। তো যারা প্রবাসে থাকে, যারা বাবা মাকে ছেড়ে দূরে থাকে, তারা কিন্তু অবশ্যই জানে যে মানে কষ্টটা, বা যারা কাছাকাছি থাকে তারা কখনোই বুঝবে না এরকম কষ্টটা, বা যাদের মেয়েদেরকে কাছাকাছি বিয়ে দিয়ে মেয়ে শ্বশুরবাড়ি যাওয়া আসা করতে পারছে, সেই সমস্ত শ্বশুর শাশুড়িও বুঝবে না। আমাদের মতন যাদের হয়েছে তারাই একমাত্র বুঝবে। তো দেখো সবাইকে শেষ বিদায় টাটা জানিয়ে চলে আসলাম। ফাইনালি বেথুয়া থেকে ট্রেনে উঠলাম, লোকাল ট্রেনে। প্রচুর গরম ছিল, ভেবেছিলাম যে আমরা সিট পাবো না, বাট যাই হোক মানে ভাগ্যক্রমে সিট পেয়েছিলাম, ভালো আরাম করে বসে এসেছি। সেখান থেকে দমদম স্টেশন থেকে নামিয়ে দিয়ে আমার শ্বশুর আর আমার বাবা চলে গেল, আমরা ট্যাক্সি করে এয়ারপোর্টে চলে আসলাম। সেই সময় কষ্টটা এত কষ্ট লাগছিল যে বাবাকে মানে শেষ বিদায়টা। তো চলো সেইটুকু ভিডিওটা এডিট করতে গেলে এখনও আমার কান্না পেয়ে যাচ্ছে। ফাইনালি আমরা ভেতরে চলে গেছি, আমি গেছিলাম আর আমার সাথে তোমাদের দাদাভাই যে রেস্টুরেন্টে জব করে সেখানকার একটা শেফ ছিল। তো দাদা ভাই যেটাই বলো, তো খুব ভালো, ওর সঙ্গে এসেছিলাম আমরা দুজন। তো ওর বাড়ি ছিল ব্যারাকপুর থেকে দমদম স্টেশনে নেমেছিল যেমন আর কি কথা হয়েছিল, আর আমি দমদম স্টেশনে এসে একসঙ্গে দুজনে মিট করে নিয়েছি। তারপরে যে দেখো আমরা সব কিছু ভেতরে কমপ্লিট করে কিন্তু এই যে ফাইনালি আমরা এখন চড়বো প্লেনে। তো এই যে এখানে আমরা বাইরে চলে এসেছি প্লেনের সামনে, বলছিলাম যে ফটো তুলে দাও, ও বলছিল বৌদি তুলে দাও, দুজনে ফটো তুলে যে ফাইনালি আমরা কিন্তু এখন ভেতরে ঢুকবো। তো এই যে এয়ারপোর্টটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আর আমি ফার্স্ট টাইম কিন্তু সামনাসামনি দেখলাম, এর আগে পরে যখন উঠেছি এইরকম পুরো মাঠে গিয়ে তো আর মানে উঠতে পারিনি, আমি উঠিনি, এইবার ফার্স্ট। তো এই যে দেখো আমরা ভেতরে ঢুকলাম, আমাদেরকে সবাই ওয়েলকাম জানাচ্ছিল, গুড ইভিনিং বলে। তো তারপরে যে প্রথমে কিন্তু ওয়াশরুমে চলে আসলাম। এই যে দেখো এখানে একটা কোমরের পেছনে একটা অংশ থাকে, সেখানে তোমরা ট্যাপ করলেই কিন্তু ডাস্টবিন পেয়ে যাবে। প্রথমবার আমি এটা বুঝতে পারিনি যে ডাস্টবিন কোথায়। তো তারপর এখানে বেসিন টেসিন সব কিছু আছে, গরম জল, ঠান্ডা জল, এখানে মিরর লাগানো ছিল। তো আমি একটু ফ্রেশ হয়ে আর কি যে সিট বেল্ট লাগিয়ে বসে পড়লাম। তো এইখানে দেখো মানে সব কিছু তোমাদেরকে বলে দেবে, গাইড করে নেবে তারা নিজেরাই, যে কখন তোমরা কি করবে, অক্সিজেন মাস্ক কখন পরবে, বা মানে কখন কি হবে সব কিছু কিন্তু ওনারা বলে দিচ্ছিল। খুব একটা ভিডিও করা যায় না, ক্যামেরা দেখলে ক্যামেরা এখানে নট অ্যালাউ, কারণ ফার্স্ট টাইম যখন গেছিলাম ভিডিও করতে গিয়ে আমাকে বলেছিল, সেই জন্য একটু লুকিয়ে করেছিলাম আর কি, যেইটুকু তোমাদের সাথে শেয়ার করব বলে। তো দেখো এই এয়ার হোস্টেসটা কিন্তু খুব সুন্দর ছিল, প্রথম থেকে আমি তাকিয়েছিলাম, মানে আমার খুব ভালো লাগছিল, একবারে একটা পুতুল মানে খুব সুন্দর ছিল আর কি দেখতে উনি।
তো চলো দেখো, এই যে এখন কিন্তু জ্যাকেটটা পরানো ওনারা দেখিয়ে দিচ্ছে, তারপর ফাইনালি কিন্তু ছেড়ে দিয়েছে ফ্লাইটটা। তো দেখো এই যে উঠছিল, তো আমার মানে এরকম করে ভিডিও যদি জানালাটা সরাসরি খোলা যেত তোমাদেরকে দেখাতে পারতাম, যেহেতু সন্ধ্যেবেলা ফ্লাইট ছিল, আর দিনের বেলা হলে আরেকটু ভালো দেখানো যায়। তারপর যখন ওপরে ছেড়ে দেয়, ওপরে উঠে যায়, তখন আমি না, আমার জায়গায় যে কোনো যেই থাকবে তোমরা নিজেরাই কাত হয়ে যাবে, ভিডিওটা তেমন করে করা যায় না। এখানে দেখতে পাচ্ছ প্লেনটা কিন্তু উঠছে, উঠতে উঠতে একবারে ফস করে উপরে উঠে যাবে, তোমরা দেখো। তারপর তোমাদেরকে আমি আজকে দেখাবো মধ্য আকাশী মেঘগুলো কত সুন্দর করে ওরা মেঘগুলো যাচ্ছে। আমি তত একটা খেয়াল করিনি জিনিসটা, বাট এই যে যখন প্লেনটা উঠছিল তখন তো আমি কাত হয়ে গেছিলাম, তবে আমার ক্যামেরাটা যেহেতু ধরা ছিল না, ক্যামেরার মধ্যে জিনিসটা তখন ফোকাস করেছিল আর দেখতে পেয়েছি, বাট ভীষণ ভালো লেগেছে, ভীষণ, বিশ্বাস করো গাইস। তো এই যে দেখো ফাইনালি কিন্তু উপরে উঠেই গেলাম কাতটা হয়ে। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ নিচ দিয়ে সব দেখা যাচ্ছে। এখন এরপর আরও উপরে উঠবে। প্রথমবার এইটা কিন্তু যখন আমি ফার্স্ট টাইম ফ্লাইটে উঠলাম, আমি বুঝতে পারিনি এটা কিন্তু প্লেনের পাখা, আমি ভেবেছিলাম যে পেছনের দিকটা। তো যেহেতু এখানে মিরর লাগানো আছে জানালায়, তো সেই জন্য ভেবেছিলাম হয়তো সেই কাচের মধ্যে পেছনের দিকটা দেখা যাচ্ছে, বাট না, এটা কিন্তু পরে আমি জিনিসটা বুঝতে পেরেছি যে এটা কিন্তু প্লেনের পাখা। তো প্রথমবার যারা যারা প্লেনে উঠবে, তোমাদেরকে ছোট্টখাট্টো সেরকম করে ব্লগ আর কি করতে পারিনি, একটু একটু করে তোমাদের এক্সাম্পল দিয়ে দিলাম। তো তোমরা এরকম করে ট্রাই করতে পারো। তো দেখো ফাইনালি কিন্তু ওপরেই উঠে গেছি একেবারে। যে জিনিসটা তোমাদের দেখাতে চেয়েছিলাম এতক্ষণে তো দেখে নিয়েছো আশা করি, আকাশে মেঘগুলো কেমন করে ঘুরছে। তো আমাদের প্লেনটা হচ্ছে তারপর আমরা ব্যাঙ্গালোরে স্টপ করেছিলাম, বাট সেখান থেকে আমাদের আবার চেঞ্জ করতে হয়েছিল। তো দেখো ব্যাঙ্গালোরে কিন্তু আমরা নেমে গেছি। এখানে গিয়ে যেহেতু এই সাইডের মহারাষ্ট্রের ওয়েদারটা খুব খারাপ ছিল, প্রচুর লেট হয়েছিল, মানে ফার্স্ট টাইম ফ্লাইটে যাওয়া আসা করেও এতটা জার্নি করে কষ্ট হয়েছে ট্রেনের মতো। তো এখানে আমাদের 3 ঘন্টার মতো লেট করে দিয়েছিল ফ্লাইট। তো তারপর দেখো আমাদেরকে সবাইকে টিফিন দেওয়া হয়েছিল যেহেতু এতটা লেট ছিল। তো এখানে কি কি ছিল, আমরা যেহেতু দুজন ছিলাম, দুজনের ব্যাগ। তো এই যে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, এখানে ড্রাই ফ্রুট ছিল, একটা গুয়াভার হচ্ছে জুস ছিল, একটা হচ্ছে কুকিজ ছিল, আর একটা যেন কি ছিল, খাওয়া হয়নি, তো এখনও পর্যন্ত ঘরে ওইভাবেই আছে। তো যাই হোক, ব্যাঙ্গালোর থেকে ফ্লাইট কিন্তু আমাদেরকে আবার ছেড়ে দিল। তো এই যে দেখো আবার কিন্তু ফ্লাইট উঠছে। ফাইনালি আমরা 3 ঘন্টা লেট করে রাত 2টোর সময় নেমে পড়লাম পুনে এয়ারপোর্টে। তো এই যে তোমাদের দাদাভাই গিয়েছিল আগে আমাদের আনার জন্য, এখানে গিয়ে আমরা সবাই মিট করলাম। তো দেখো আমরা তো খুব খুশি সবাইকে দেখে এতদিন পর। তারপর আমরা অটোতে করে বাড়িতে চলে এসেছিলাম। রুমে ও রান্না করেছিল ডাল, পেঁয়াজ দিয়ে, ধনেপাতা দিয়ে, আর আমার জন্য নুডলস নিয়ে এসেছিলো। তো এটা আমি খেয়েছিলাম, আর আমার সাথে যে দাদাভাইটা গিয়েছিলো আমরা সবাই একসঙ্গে খেয়ে নিয়েছিলাম। আর যে সেদিন কিন্তু আমার অ্যানিভার্সারি ছিল গাইস, তো তোমরা পরে ভিডিওতে দেখতে পাবে ছোট্ট করে অ্যানিভার্সারি সেলিব্রেশন। সেদিন রাতে কেক টেকে নিয়ে রাখা হয়েছিল। আজকে ভিডিওটা একটু কেমন লাগলো জানিও।